apa yang kalian sembunyikan? গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা খুবই লেটেস্ট ইন্দোনেশিয়ান হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা নাম হচ্ছে গেট ইট এরেং বা ব্ল্যাক ব্লাড, মানে কালো রক্ত। এবং এখানে আমরা দেখবো যে আমাদের গ্রাম বাংলায় যে তোমার ওই যে কালো জাদু করা হয় না, কুফুরি করা হয়, সেই ধরনের একটা ফ্যাক্ট। এবং ইন্দোনেশিয়ার খুব প্রচলিত একটা জিন রয়েছে, যেটার নাম হচ্ছে, আমি শিওর না নামটা কি, সিনেমাতে দেখতে পাবে। তো ওরা করে কি, মানুষের সংসার নষ্ট করার জন্য ওই জিন ভূত লাগিয়ে দেয়। তো সেই রকম একটা ট্রু স্টোরি থেকে মানে ইন্সপায়ার হয়ে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এবং আমি চাচ্ছিলাম কি র্যান্ডম অ্যানিমেশনে, যেহেতু আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, তো এরকম ইন্দোনেশিয়ান হরর বা বিভিন্ন দেশের যে হরর সিনেমাগুলো রয়েছে সেগুলো যদি র্যান্ডম অ্যানিমেশনে চালাই কেমন হয়। তো তোমরা যেটা করতে পারো, ইন্ডিয়ান কিছু চ্যানেল আছে, ওরা করে কি অনেক ভালো ভালো সিনেমাগুলো করে কি হরর সিনেমাগুলো এক্সপ্লেন করে, লেটেস্ট সিনেমাগুলো। তো তোমরা ওইসব সিনেমা দেখে আমাকে কমেন্টে সাজেশন করতে পারো যে ভাই এই সিনেমাগুলো আনেন, তারপর আমি লাইন আপ ঠিক করে আমি একে একে তোমাদেরকে হরর সিনেমাগুলো দেখালাম। তাতেও কি হলো, অন্তত র্যান্ডম অ্যানিমেশনটা বেঁচে থাকলো। আর এছাড়াও আমি অ্যানিমেশন আনবো, আমি এমন একটা অ্যানিমেশন সিলেক্ট করেছি, তোমরা হাসবে অ্যানিমেশন দেখে, সিরিয়াসলি মিথ্যা কথা বলছি না। তো যাই হোক, ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা শুরু করি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো গল্পটা শুরু হয় একটা বিয়ের প্রস্তুতি দেখিয়ে, এবং মোটামুটি ওই জায়গার বড়লোক বাড়ির বিয়ে। তো আয়োজন খুব জোরে সোরেই চলছিল। আর এই বিয়েটা হচ্ছে রিনা নামের একজন মেয়ের। আর তার বিয়ে নিয়ে সে খুবই খুশি, কারণ সে তার জীবনের নতুন চ্যাপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই কারণে রিনার মাও অনেক বেশি এক্সাইটেড। আর একটু পরে রিনা আর তার মা একসাথে বসে কথা বলতে শুরু করে। তো এখানে তার মা তাকে বোঝাতে লাগলো যে এখন তার জীবনে এগোতে হবে, কারণ বিয়ে হওয়ার পরে তার অনেক দায়িত্ব বাড়তে চলেছে। পাশাপাশি তার মা এটাও বলে যে রিনার মৃত বাবার রিনার উপরে হয়তো অনেক বেশি গর্ব হচ্ছে। আসলে তার মা চাইতো যে সে তার অতীত ভুলে সামনে এগিয়ে যাক। অ্যাকচুয়ালি হয়েছে কি, অতীত ওর বাবার মৃত্যুর কারণে এবং আরো কিছু দুর্ঘটনার কারণে রিনা প্রায়ই অতিরিক্ত চিন্তা করত, কিন্তু এখন সে বেশ খুশি। এবং রিনা এই কথার উপরে তার মাকে প্রমিস করে যে ঠিক আছে মা, আমি আমার স্বামী প্রামের সাথে খুব ভালোভাবে থাকবো। তো কথা বলার পরে রিনার মা সেখান থেকে চলে যায়। আর তার মা চলে যাওয়ার পর রিনা করে কি, মিররের সামনে বা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে শুরু করে। আর ঠিক তখনই হঠাৎ করে আয়নাটা ভেঙে যায় এবং তার আর তার বাবার একটা ছবি নিচে পড়ে যায়। তো যখন রিনা সেই ছবিটা তুলে আবার ঝুলিয়ে দেয়, ঠিক তখনই আবার কারেন্ট চলে যায়, মানে লাইট ফ্লিকার হতে শুরু করে। তো এটা দেখে রিনা বাইরে যায় আর সে তার মায়ের কাছে এই লাইটের ব্যাপারে জিজ্ঞাসা করে। আর তখন তার মা বলে হয়তো শর্ট সার্কিটের কারণে এমনটা হয়েছে। তো এই কথা শুনে রিনা তার রুমে আবার ফেরত আসে, কিন্তু রুমে এসে দেখতে পায় যে তার বাবার আর তার ছবিটা আবারও মাটিতে পড়ে গিয়েছে এবং ভেঙে রয়েছে। তো এটা দেখে রিনা বেশ দুঃখ পায়। কিন্তু তখনই দরজার কাছে সে একটা বৃদ্ধ লোকের ঝলক দেখতে পায়, যাকে দেখে সে বেশ শকড হয়ে যায়। আর তারপর সেই বৃদ্ধ লোকের পেছনে পেছনে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসে হঠাৎ করে লোকটা অদৃশ্য হয়ে যায়। তো রিনা মনে করে এটা হয়তো আমার চোখের ভুল। তো যাই হোক, সেখানে বিয়ের অনুষ্ঠানের জন্য হোলি ওয়াটার রাখা হয়েছিল, যেটা আর কি ইন্দোনেশিয়ান একটা বিয়ের রিচুয়াল। মানে আমাদের বাংলাদেশেও কিন্তু ধর্মের বাইরে কিছু লোকাল সংস্কৃতি রয়েছে, সেই টাইপের একটা কিছু। তো এখানে দেখা যায় যে পানিটা কালো হয়ে গিয়েছে এবং সেখান থেকে ভীষণ বাজে গন্ধ আসছিল। তো রিনা যখন সেই পানিটা কাছ থেকে দেখতে শুরু করে, তখনই সে তার মধ্যে একটা মৃত ইঁদুর দেখতে পায়, যাকে দেখে সে খুবই চিন্তিত হয়। আর তখনই সেখানে মৌলানাকে ডাকা হয় এবং মৌলানা যখন কালো পানির সাথে ইঁদুরটা দেখে এবং বলে যে এটা তো রক্ত এবং এটা স্পষ্ট যে এটা খারাপ কিছুর ইঙ্গিত করছে। তো এটা শুনে সবাই অবাক হয়ে যায় যে এটা কিভাবে পসিবল। তো এরপর গল্প এগিয়ে চলে, যেখানে দেখানো হয় রিনা আর প্রামের বিয়ে হয়ে গিয়েছে এবং প্রামের রিসেন্টলি খুব ভালো একটা প্রমোশন হয়েছে, সে একটা ফ্যাক্টরির বস হয়েছে। তো এই কারণে তারা অনেক দূর ওই ফ্যাক্টরির এলাকায় নতুন বাড়িতে শিফট হচ্ছিল, যেটা অফিস থেকেই তাদেরকে দেওয়া হয়েছে,
তো প্রাম তার স্ত্রী রিনাকে নিয়ে সেখানেই যাচ্ছে। তো ওই সময় রিনা তার বিয়ের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনাগুলো নিয়ে প্রামের সঙ্গে কথা বলতে শুরু করে, যে এরকম ইঁদুর পড়েছিল এরকম একটা কিছু। কিন্তু প্রাম বিজ্ঞান মনস্ক ছিল, সেই কথাগুলো বিশ্বাসই করে না, ফালতু বলে এরকম কোনো কিছু নেই, মানে প্রামের কথা হলেই সবকিছু কাকতালীয় ব্যাপার। তো এরপর তারা করে কি তাদের বাড়িতে পৌঁছায়, যেখানে প্রাম তাকে মিস্টার মুরি এবং মিসেস দারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যারা সপ্তাহে একবারই বাড়ি পরিষ্কার করতে আসবে এবং এখানে প্রয়োজন হলে থাকবে। তো তারা সবাই তাদেরকে নিয়ে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই তারা মেঝেতে মাটির দাগ দেখতে পায়। তার মানে ছিল এই লোকগুলো ঘর ভালো মতো পরিষ্কার করেনি। কিন্তু এখানে মুরি নামের যে লোক ছিল সে বলে আমি তো সবকিছু ভালো মতো পরিষ্কার করেছি। তো প্রাম তাকে আবারও পরিষ্কার করতে বলে, কিন্তু মিনা লক্ষ্য করে যে মেঝেতে তো আসলে মাটি লাগেনি, বরং এটা কারো পায়ের মাটি, মানে পায়ের ছাপ। তো এটা দেখেও খুব আনইজি ফিল করে। তো এরপর সিন যায় হচ্ছে রাতের দিকে, যেখানে প্রাম আর রিনা ঘুমাচ্ছিল, কিন্তু তাদের ঠিক মতো ঘুম আসছিল না, কারণ অনেক গরম পড়েছে। আর আশ্চর্যজনক ভাবে ওদের ঘরে কোনো ফ্যানও ছিল না, যেটা খুবই অদ্ভুত ব্যাপার। তো পরের দিন প্রাম করে কি অফিসে চলে যায়, কিন্তু সে বাড়িতে একটা পাখা পৌঁছে দেয়, মানে ফ্যান পৌঁছে দেয়, যাতে ওদের গরম না লাগে রাতে। তো রিনা ওই পাখাটা যখন ফিক্স করছিল তখনই মিসেস ডার সেখানে আসে এবং রিনার হাতে ফ্যান দেখে জিজ্ঞাসা করে এটা কেন এনেছেন। রিনা তখন বলে এখানে তো অনেক গরম, রাতে অনেক গরম পড়ে, তাই এটা নিয়ে এসেছি। কিন্তু এটা শুনে মিসেস ডার খুব চমকে ওঠে, বলে আমাদের এলাকা হচ্ছে পাহাড় এলাকা, রাতে ঠান্ডায় আমরা বাঁচি না, আপনি এই কারণেই তো আমাদের এইসব বাড়িতে কোনো পাখা নেই, কিন্তু আপনি এই ঠান্ডার মধ্যে ফ্যান এনেছেন। তো এখন আমরা উত্তর পেলাম যে কেন এই বাড়িতে কোনো ফ্যান নেই। তো এটা শুনে রিনা বেশ অবাক হয়ে যায় যে শুধুমাত্র ওদেরই কি গরম লাগছে। তো এরপর মিসেস ডার বলে যে আমাদের এই বাড়িতে একটা মিলাদ পড়ানো উচিত, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা মিলাদ পড়াই, আর এই মিলাদে আশেপাশের প্রতিবেশীরাও আসবে, এর ফলে আপনার সাথে তাদের পরিচয় হবে। তো এটা শুনে রিনা সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দেয়। তো এরপর রাতে যখন মিলাদ বা পার্টি টাইপ ওটা শুরু হয়, তখন রিনা করে কি ফোনে প্রামের সঙ্গে কথা বলতে শুরু করে। আর প্রাম বলে ওর আসতে একটু লেট হবে, কারণ অফিসে সে খুবই ব্যস্ত। কিন্তু মৌলানা বা উস্তাদজি যখন বাড়ি আসবেন তখন ওনাকে যেন আদার চা দেওয়া হয়, কারণ আদা চা তার খুব পছন্দ। তো এটা বলে সে ফোন রেখে দেয়। আর এরপর রিনা করে কি উস্তাদজি কখন আসবে এটার অপেক্ষা করতে থাকে। আর তখন ওর সামনে একটা বুড়ো লোক আসে, যে পুরো কালো পোশাক পরেছিল। তো ও মনে করে এটাই হয়তো উস্তাদজি এবং তাকে ভেতরে এনে বসায় এবং তারপর তার জন্য চা বানাতে শুরু করে। কিন্তু চা নিয়ে গেলে সে দেখে যে ওই বুড়ো ততক্ষণে চলে গিয়েছে। আর এতে সে অনেক বেশি অবাক হয় এবং বাইরে গিয়ে তাকে খুঁজতে থাকে। আর তারপর সে এক প্রতিবেশীকে জিজ্ঞাসা করে উস্তাদজি কোথায়, আর তিনি পুরো কালো কাপড় পরেছিলেন। তো এটা শুনে প্রতিবেশী বলে উস্তাদ তো কখনো কালো কাপড় পরেন না, উনি সবসময় তো সাদা কাপড় পরেন। আর ঠিক তখনই সেখানে প্রবেশ করে প্রাম, যে আসল উস্তাদকে সাথে করে নিয়ে এসেছিল, অর্থাৎ ফোনে যার সঙ্গে তার কথা হয়েছে একটু আগে যে উস্তাদ দিয়ে আসলে আদাব চা দিও। তো ওইটা মোটেও প্রাম ছিল না, অন্য কেউ ছিল, কারণ ওই প্রাম বলেছিল তাই সে আসতে পারবে না, দেরি হবে। তো যাই হোক, এটা দেখে রিনা তাকে সেই কালো কাপড় পরা লোকটার কথা বলতে শুরু করে। বাট প্রাম বলে হয়তো এলাকার কোনো ফকির বা প্রতিবেশী হবে, মানে কোনো কথাই গুরুত্ব নিচ্ছে না। তো এরপর সবাই প্রার্থনা করা শুরু করে। বাট ঠিক ওই সময় রিনা ওই বুড়ো লোকটিকে তার সামনে দেখতে পায়, যাকে দেখে সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর তখন ওই বুড়ো ব্যক্তি ওর কাছে এসে আঙুল দিয়ে ওকে পয়েন্ট করতে থাকে। তো এটা দেখে রিনা অনেক ভয় পেয়ে যায় এবং মনে হচ্ছিল ওকে টার্গেট করছে। তো এরপর সেই বুড়ো লোকটি করে কি দ্রুত তার মুখ প্রামের দিকে ঘুরিয়ে নেয়, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়। আর তারপর রিনা উঠে চারপাশে তাকে খুঁজতে থাকে এবং সে তাকে বাড়ির বাইরে দেখতে পায়। আর এই কথা সে প্রামকে বলে। তো প্রাম এই কথা শুনে ওই লোকটাকে দেখতে বাইরে যায়, কিন্তু বাইরে কেউ ছিল না। তবে তারপরও রিনা একদম নিশ্চিত ছিল যে ওখানে একটা লোক ছিল, সে দেখেছে। তো পরের দিন সকালে রিনা প্রামকে বলে তুমি বিশ্বাস করো আমি লোকটাকে নিজের চোখে দেখেছি, হয়তো সেই লোকটাকে আমি দেখতে পারছি তোমরা দেখতে পারছো না, এবং ওই লোকটা আমার দিকে আঙুল পয়েন্ট করেছিল। তো প্রাম তখন বলে দেখো হতে পারে কোনো ভবঘুরে লোক ভুলবশত এখানে এসেছে, আর তাছাড়া আমি গ্রামবাসীদের সাথে এই লোকের ব্যাপারে কথা বলেছি, এরকম কেউ এই গ্রামে থাকে না। তো এরপর দৃশ্যটা চলে আসে রাতের দিকে, যেখানে রিনার অনেক গরম লাগছিল, কারণ তার ঘুম আসছিল না। আর তাই সে গোসল করতে চলে যায়, কিন্তু ওই বুড়ো লোকটাও এখানেই ছিল, যেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে কেন এখানে গরম, কারণ এই বাড়িতে একটা স্পিরিট রয়েছে যেটা বুড়োর মানুষের মতো দেখতে। তো যাই হোক, গোসল করার পরে রিনা বাইরে আসে, আর সেই লোকটা তখন ওখানেই ছিল, কিন্তু রিনা তাকে দেখতে পায় না। আর পরে যখন মিররের সামনে সে বসেছিল তখনই রিনা করে কি মিররের ভেতর সে লোকটাকে দেখতে পায়, যে তার দিকে ইশারা করছিল, কিন্তু পেছনে সে যখন ঘুরে তাকায় সেখানে কেউ ছিল না। তো এখান থেকে আমরা বুঝতে পারি ওই বুড়ো লোকটা আর কেউ না, সেটা শিওর কোনো জিন হবে, কারণ মিরর ওয়ার্ল্ড থেকে সে এসেছে। আর আমরা জানি জিনেরা কিন্তু মিরর বা আয়নার ওয়ার্ল্ডের মধ্যেই থাকে, মানে যে ঘরে আয়না আছে সেটা জিনদের যাতায়াতের রাস্তা, মানে আরেক ডাইমেনশনের রাস্তা। তো যাই হোক, এরপর রিনা করে কি ঘুমাতে যায়, কিন্তু ঘুমানোর সময় তার মুখে কিছু পড়ে, আর উপরে তাকালে সেই বুড়ো লোকটাকেই দেখতে পায় যে সিলিং এর উপর রয়েছে। তো তাকে দেখে তো রিনার অবস্থা খারাপ হয়ে যায় এবং ওই জিন সরাসরি ওর উপর লাফিয়ে পড়ে এবং সে বলে রিনাকে চাই। তো এটা শুনে রিনা অনেক জোরে চিৎকার করে এবং আওয়াজ পেয়ে প্রামও জেগে যায়। তো রিনাও ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রামকে সবকিছু বলে দেয় যে আমি ওই বুড়ো মানুষটাকে এখানেও দেখেছি। তো এটা শুনে প্রাম তাকে শান্ত হতে বলে এবং বলে কাল অফিস যাওয়ার আগে সে ডার আর মুড়িকে এখানে ডেকে আনবে, যাতে ওরা তাকে কোম্পানি বা সঙ্গ দিতে পারে, মানে একলা ফিল না করে। মানে প্রাম এখনো ওর কথা বিশ্বাস করছিল না, মনে করছিল যে রিনা একা রয়েছে, এই কারণে হ্যালুসিনেশন করছে। তো পরের দিন প্রাম করে কি অফিসে যাওয়ার পরে রিনা করে কি মিসেস ডারের সঙ্গে মিলে খাবার
বানাতে থাকে। বাট হুট করে রিনার বমি বমি ভাব হতে শুরু করে এবং দ্রুত সে বাথরুমের দিকে দৌড় দেয়। আর অন্যদিকে প্রাম তার কাজ করছিল, আর তখনই ডারের কল আসে এবং তাকে সে সব বলে দেয়। আর তারপর প্রাম রিনাকে নিয়ে হসপিটালে যায়, আর হসপিটালে চেক করার পরে প্রাম জানতে পারে তার স্ত্রী গর্ভবতী। তো এটা শুনে রিনা আর প্রাম দুজনেই খুব খুশি হয় এবং ডক্টর বলে রিনা 7 উইকের প্রেগনেন্ট। আর তোমাদের কি মনে আছে যে রিনার উপর কিন্তু ওই জিন আক্রমণ করেছিল একবারে রাত্রে? তো ওই কাহিনী পরে বুঝবে যে কি করেছে ওই জিন। আর এরপর সিন রাতের দিকে শিফট হয়, যেখানে প্রাম রিনাকে বলেছিল যে আজকে ওভারটাইম করতে হচ্ছে, তাই আসতে লেট হতে পারে। কিন্তু তখনই রিনা আবার করে কি সেই কাদা মাখা পায়ের ছাপগুলো দেখে, আর এগুলো দেখে সে টেনশনে পড়ে যায় এবং ডার আর মুড়িকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওরা দুজনে কিছু তো জানতো না এই ব্যাপারে। আর তখন রিনা ওদেরকে এই ছাপগুলো পরিষ্কার করতে বলে আর কিছুক্ষণ পর নিজের বেডরুমে চলে যায়। কিন্তু তখন আমরা দেখি কেউ বেডরুমের দরজা খোলার চেষ্টা করছে। তো রিনা তখন ভয়ে ভয়ে দরজা খুলে, ঠিকই কিন্তু সেখানে কেউ ছিল না। আর তখন সে আবারও ঘুমানোর চেষ্টা করতে লাগে, কিন্তু হুট করে আবার কেউ দরজা খুলতে থাকে। তো রিনা যখন আবার চেক করতে যায় তখনই রিনার পেছনে সেই বৃদ্ধ লোকটা চলে আসে এবং একদম ওর কাছাকাছি চলে আসে। তো তাকে দেখে রিনা অনেক ভয় পেয়ে যায়। আর তখন ওই লোকটা করে কি বড় বড় হাত দিয়ে রিনার পেট কেটে দেয়, কিন্তু কোনো রকমে রিনা সেখান থেকে পালায়। কিন্তু দৌড়াতে গিয়ে সে পড়ে যায় এবং ওই লোকটা তার একদম পেছনেই ছিল। আর ওই মুহূর্তে রিনার পেট থেকে তার ফিটাসটা বের হয়ে যায়, যে কারণে ওই বাচ্চাটার বাঁচে না। ওই লোকটা রিনার কাছে এসে ওর সামনে ওর বাচ্চাটাকে খেয়ে ফেলে। তো এটা দেখে রিনা ভয় পেতে শুরু করে। বাট তখন এরা দেখতে পাই এটা তো রিনার দুঃস্বপ্ন এবং সে চিৎকার করে জেগে ওঠে এবং ওই চিৎকার শুনে প্রামও জেগে যায় এবং বলতে শুরু করে, এই বুড়ো লোকটা স্বপ্নে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে। তো ও খুব ভয় পেয়েছে। প্রাম তখন বলে সব ঠিক হয়ে যাবে, এটা জাস্ট একটা দুঃস্বপ্ন। কিন্তু তখনই প্রাম দেখে রিনার অনেক ব্লিডিং হয়েছে এবং পরের দিন তারা যখন হসপিটালে যায় তার একটা খারাপ খবর শুনে, বাচ্চাটা বাঁচেনি, মানে স্বপ্নটা রিয়েল ছিল। মানে ওই জিন ওই বাচ্চাটাকে তার মিরর ওয়ার্ল্ডে নিয়ে গিয়েছে, মানে রিনার বাচ্চাটাকে বলি হিসেবে নিয়ে গিয়েছে নিজের পৃথিবীতে। তো এই খবরটা শুনে রিনা খুব দুঃখ পায়। বাট প্রামকে বোঝায় আমরা আবার চেষ্টা করব। তবে ভাগ্য ওদের পক্ষে ছিল না। রিনা সবসময় মন খারাপ করে থাকতো, কিন্তু প্রামর অনেক খেয়াল রাখতো। তবে রিনার এখানে দুঃখ যে আমার তো সবকিছু ঠিক ছিল, আমার সাথে কেন এমনটা হলো? নিশ্চয়ই বুড়ো জিনটাই আমার পেছনে লেগেছে, আমার স্বপ্ন একদম ঠিক। কিন্তু প্রাম বলে না, এগুলো কুসংস্কার, এগুলো সম্ভব না। বাট তখন রিনা করে পেটে থাকা সেই বুড়ো লোকের হাতের দাগটা দেখায়, নখ দিয়ে দাগটা দেখায়। বাট প্রাম এবারও সরাসরি বলে দেয় তুমি নিজেই দাগটা ফেলেছো ভুলবশত। মানে আমার হুদায় প্রামের উপর রাগ হচ্ছে। তো পরের দিন প্রাম যখন অফিসে চলে যায়, তার যাওয়ার সঙ্গে সঙ্গে রিনা ডারকে জিজ্ঞাসা করে এখানে আশেপাশে কি কোনো সেমন বা কবিরাজ টবিরাজ কেউ আছে? তো ডার তাকে বলে একজন তো কবিরাজ আছে যার নাম হচ্ছে মিস্টার নার্তো। তো কিছুক্ষণ পরে মুড়ি করে কি মিস্টার নার্তোকে নিয়ে এসে বসায়। তো মিস্টার নার্তো বাড়ি এসে বসে এবং মনোযোগ দিয়ে পড়তে শুরু করে, মানে পুরো বাড়ির সিচুয়েশন। আর সে বুঝতে পারে যে ওদের উপর কেউ কালো জাদু করেছে এবং খুব ভয়ঙ্কর কালো জাদু, যেটা ভাঙার জিনিস তার কাছেও নেই। তবে উনি রিনাকে প্রোটেকশন দিতে পারবেন, মানে যে জিনটা আটকাতে পারবেন। তো এরপর সে করে কি কিছু কাচের বোতল দেয় এবং ঘরের কোণে কোণে এগুলো রেখে দিতে বলে, যাতে ওই শয়তানটা ঘরে না ঢুকতে পারে। তবে সে বলে এটা কিন্তু অস্থায়ী প্রোটেকশন, যাই হোক না কেন তোমার খুব দ্রুত কালো জাদু কে করেছে এটা বের করতে হবে এবং এটা ভাঙতে হবে। তো এরপর মিস্টার নার্তো সেখান থেকে চলে যায় এবং ঘরের কোণে কোণে সেই কাচের বোতলগুলো রেখে দেওয়া হয়। আর পরের দিন প্রামের চোখ পড়ে ওই বোতলগুলোর উপর, আর সে এই ব্যাপারে মুড়িকে জিজ্ঞাসা করে, কিন্তু মুড়ি তখন মিথ্যা বলে যে আমি এ ব্যাপারে কিছু জানি না। কিন্তু তারা সবাই ধরা পড়ে যায়। প্রাম তাদের সবার উপর রেগে যায় এবং সে বলে তারা কেন এই বাড়িতে কবিরাজ এনেছে, এইসব অন্ধবিশ্বাস ভূতপ্রেত বলে কিছু হয় না, এগুলো কুসংস্কার। তো প্রাম রেগে করে কি সেই বোতলগুলো ডাস্টবিনে ফেলে দেয়। আর এতে রিনার খুব খারাপ লাগে যে তার স্বামী তাকে বিশ্বাসই করছে না। তো এরপর রাতের বেলা প্রাম কাজ করছিল, আর তখন বাতাসের একটা ধাক্কায় উইন্ডো হঠাৎ খুলে যায়। আর এটা দেখে প্রাম আবারও জানালাটা আটকে দেয়, কিন্তু আমরা দেখি ওই জানালার নিচে সেই কাদামাটির পায়ের চিহ্ন। তার মানে ওই শয়তান স্পিরিট, মানে ওই জিন আবারও বাড়ির ভেতরে এসেছে। তো রাতে যখন তারা ঘুমাচ্ছিল হুট করে রিনার চোখ খোলে। তো পানি খেতে রিনা কিচেনে যায়, কিন্তু ওই বুড়ো লোকটা সেখানেই ছিল, আয়নার রিফ্লেকশন ওকে দেখা যাচ্ছিল। তো রিনা ওকে দেখে ফেলে এবং সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সে ওই কাদামাটির পায়ের ছাপের উপর পিছলে পড়ে যায়। আর তখন ওই বুড়ো লোকটা ওর উপরে ওঠে এবং নিজের লালা রিনার মুখে দেয়, মানে এইভাবে আর কি রিনাকে মনে করো রেপ করে আর কি জিনে। তো এটা দেখে রিনা চেঁচিয়ে ওঠে, আর তখন ওর চিৎকার শুনে বাকি সবাই এখানে এসে পড়ে এবং এই প্রথম প্রাম ফাইনালি ওই জিনকে দেখতে পায়। মানে জিন এবার ভিজিবল হয়েছে, জিন তার কাজ করতে পেরেছে। মানে আগের বার পায়নি বলে এই বাচ্চাটাকে নষ্ট করেছে, কিন্তু এবার ওর কাজ হয়ে গিয়েছে। তো বুঝতেই পারছো জিন এখন আর রাগঢাক করছে না এবং এই জিনের অনেক বেশি পাওয়ার। তবে এরকম হতে পারে যে জিন মাত্র তার শক্তি খরচ করেছে, এই কারণে সে ও সবার সামনে নিজেকে অদৃশ্য করতে পারছে না। তবে প্রাম ফাইনালি বুঝতে পারে যে রিনা মিথ্যা বলেনি এবং ওই জিনটা এরপর বাইরে চলে যায়। আর প্রাইম বাইরে এসে তাকে খুঁজতে থাকে, আর এরপর ওই জিনটা ছাদে যায় এবং প্রামের সামনেই গায়েব হয়ে যায়। তো প্রাম এরপর মুড়িকে ছাদে উঠতে বলে। তো মুড়িও সাহস করে ছাদেতে ওঠে, কিন্তু ওখানে গিয়ে ওই বুড়োটাকে বা জিনকে আর দেখে না, কিন্তু অদ্ভুত একটা পট দেখতে পায় আর সেটা নিচে নিয়ে আসে এবং প্রামকে দেখায়। তো পরের দিন তারা সেই কবিরাজ নার্তকে ডেকে এনে ওই পাত্রটা দেখায়, যেটা দেখে কবিরাজ বলে এই পাত্রটা তো উইস্কি
উইচক্রাফটের মানে কালো জাদুর, এবং এর ভেতরে ইঁদুরের কালো রক্ত মিশ্রিত রয়েছে। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে ওদের বিয়ের সময় কিন্তু হোলি ওয়াটারে ইঁদুর মরে পড়েছিল, রক্ত ছিল। আর এটা ইন্দোনেশিয়ার মধ্যে খুব ভয়ঙ্কর একটা অভিশাপ যাকে ব্ল্যাক ব্লাড কার্স বলা হয়, এবং সিনেমাটার নামও হচ্ছে ব্ল্যাক ব্লাড। এবং মূলত এই অভিশাপ তাদের উপর দেওয়া হয় যাদের উপর কেউ বদলা নিতে চায়, মানে প্রতিশোধের জন্য অভিশাপ করা হয় বা এই জাদুটা করা হয়। মানে তারা যেটা চায়, ধরো তোমার সাথে আমি ক্ষতি করেছি, তুমি ওই ক্ষতির বদলা হিসেবে আমার উপর এই কালো জাদুটা করবে, আমাকে শেষ করে দেবে। তো এই জাদুটা শুধুমাত্র একভাবেই আটকানো যায়, সেটা হচ্ছে যে আমার উপর অভিশাপটা করেছে বা কালো জাদুটা করেছে তার বাড়িতে গিয়ে কোন পাত্রে সে এই কাজটা করেছে সেই পাত্র বের করে সে অভিশাপটা ধ্বংস করতে হবে। মানে অনেক কঠিন। তো এরপর কবিরাজ রিনাকে জিজ্ঞাসা করে, তোমার কি এমন কোনো মানুষের কথা মাথায় আসছে যে তোমার কাছ থেকে বদলা নিতে পারে? তো রিনা একটু চিন্তায় পড়ে যায় এবং বাইরে চলে আসে। আর তার পেছনে প্রামও আসে। আর প্রামকে রিনা তখন বলে, বিয়ে হওয়ার আগে ইউডি নামের একটা ছেলের সঙ্গে আমার প্রেম ছিল, কিন্তু পরে তার সাথে আমার আলাদা হতে হয়েছিল। কিন্তু ইউডি আমার কাছ থেকে আলাদা হতে চায়নি, কারণ সে আমাকে নিয়ে খুব অবজেসড ছিল। তবুও আমাকে আলাদা হতে হয়েছিল। তবে ইউডি আমাকে বলেছিল, তুমি যদি অন্য কাউকে বিয়ে করো সেটা আমি সহ্য করবো না, চুপও থাকবো না। তো হতে পারে ইউডি সেই ব্যক্তি যে আমাদের সাথে এই প্রতিশোধের খেলাটা খেলেছে বা এই কালো জাদুটা করেছে। তো দ্রুত আমাদের ইউডিকে খুঁজে বের করতে হবে। তো এরপর সিন বদলায়, যেখানে রিনা ইউডি সম্পর্কে তার পুরনো বন্ধুর কাছ থেকে জানতে চায়। আর রিনা তখন এক বন্ধুর কাছ থেকে জানতে পারে যে ইউডিকে জাকার্তা পুলিশ এর আগে গ্রেপ্তার করেছিল, তবে কারণটা জানা যায়নি। কিন্তু ওর মুক্তির পরে ওকে আর কোথাও পাওয়া যায়নি, ও কোথায় রয়েছে। তো এই জন্য সিদ্ধান্ত নেয় পুলিশের কাছ থেকে হয়তো তথ্য পাওয়া যেতে পারে। তো যাই হোক, এরপর গল্প চলে যায় 7 মাস পরে। আমরা দেখতে পাই রিনা 7 মাসের গর্ভবতী, কিন্তু এখনো পর্যন্ত ওই জিনটা আসেনি। আর সবাই মনে করছে এটা হয়তো ওই কবিরাজের সুরক্ষার কারণে হচ্ছে। আবার এদিকে রিনার কাছে তার এক বান্ধবীর কল আসে, আর তার বান্ধবী তাকে জানায় যে ইউডি তার এক বোনের সঙ্গে থাকে, তো ওখানে গেলে হয়তো তুমি ইউডি সম্পর্কে জানতে পারবে। তো এটা শুনেই রিনা করে কি এই কথা প্রামকে বলে, আর প্রাম এটা শুনে ওই কবিরাজের সঙ্গে ইউডির বোনের কাছে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা একদম চমকে যায়, কারণ তারা জানতে পারে ইউডি তো 6 মাস আগেই মারা গিয়েছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে তো ওর মৃত্যুর সাথে সাথে ওই কালো জাদুও শেষ হওয়ার কথা, কারণ যে কালো জাদু করে সেই মানুষ যদি মারা যায় তাহলে ওই কালো জাদুটা নিজে থেকে মুছে যায়। কিন্তু এটা তো হয়নি, তার মানে ইউডি ব্ল্যাক ম্যাজিক করেনি, ইউডি একদম সঠিক মানুষ ছিল। তো এখন প্রাম করে কি রিনার কাছে কল করে জিজ্ঞাসা করে, তোমার মাথায় কি আর কেউ আছে যে এমনটা করতে পারে? আর তুমি তোমার মায়ের কাছেও একই কথা জিজ্ঞাসা করো, কিন্তু এতেও আর কিছু জানা যায় না। আর এরপর রাতে দেখা যায় রিনার পেটে একটু ব্যথা হতে শুরু করেছে। আর তখন রিনা করে কি উঠে কিছু জিনিস নেওয়ার জন্য যায়, কিন্তু হঠাৎ করে সে আবার মেঝেতে সেই মাটির পায়ের ছাপগুলো দেখতে পায়। আর ছাপগুলো দেখে সে তো চরম ভয় পেয়ে যায় এবং নিজের মাকে ডাকতে শুরু করে। কিন্তু তখন দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় এবং সে ভেতরে আটকা পড়ে যায়। আবার এরই মাঝে ওই হোলি ওয়াটারের যে বোতলগুলো ছিল সেগুলো ভেঙে যায়। মানে আমরা যে মনে করেছিলাম যে ওই কবিরাজের প্রোটেকশনের জন্য ওই জিন আসেনি, ব্যাপারটা তা নয়। ওই জিনটা মূলত 7 নম্বর যে কোনো জিনিসে আসে, হয় 7 দিন নয় 7 মাস। তো ওইখানে হোলি ওয়াটার কিছুই করতে পারেনি। আর ঠিক তখনই ওই জিন এসে রিনাকে পেছন থেকে ধরে ফেলে এবং ওর পেটে একটা আঁচড় দেয়। আর এই সময় কবিরাজ এবং প্রামও সেখানে চলে আসে এবং তারা দরজা খুলে ফেলে এবং সোজা ভেতরে চলে আসে। আর তারপর ওই কবিরাজ ওই বৃদ্ধ লোকটাকে বা ওই জিনকে সেখান থেকে চলে যেতে বলে। আর বাকিরা তখন রিনাকে সামলাচ্ছিল, আর তখন ওর পেটে অনেক ব্যথা হচ্ছিল। তো এখানে রিনা তার বাচ্চাকে জন্ম দিয়ে দেয়, আর কবিরাজ ওই জিনটাকে তাড়িয়ে দেয়। মানে উপযুক্ত সময়ে যদি কবিরাজ না আসতো তাহলে নিশ্চিত এবার ওই জিনটা রিনার বাচ্চা নিয়ে যেত। এবং এরপর যখন কবিরাজ ভালো করে বিষয়টা খেয়াল করে, তারা জানতে পারে যে ওদের বিয়ের 7 দিন পরে ওই জিনটা এসেছিল, আবার বাড়িতে আসার 7 দিন পরে, আবার বাচ্চা পেটে আসার 7 দিন পরে, আবার ওই 7 মাসও এসেছিল। এছাড়াও বাচ্চার যে 7 সপ্তাহ তখন এসেছিল। মানে সবসময় ওটা 7 ফিগারে আসতো। তো যাই হোক, এখানে তাদের একটা বেবি গার্ল হয়েছে, যাকে দেখে তারা তো সবাই খুশি হয়। কিন্তু কবিরাজ বলে এত খুশি হয়েও না, বাচ্চার যখন 7 বছর হবে তখন আবারও আসবে, যদি ওই কালো জাদু না ভাঙতে পারো। তো যাই হোক, পরের দিন ওরা করে ওই বাচ্চাকে নিয়ে হসপিটালে যায় চেক আপের জন্য। আর তখনই কবিরাজ আসে। আর রিনা তখন কবিরাজকে জিজ্ঞাসা করে, আমাদের বাচ্চা তো নর্মাল তাই না, কালো জাদু কি শেষ হয়েছে? এটা শুনে কবিরাজ চিন্তিত হয়ে পড়ে এবং বলে, না, ওই কালো জাদু এখনো বাচ্চার রক্তে রয়েছে। তোমাকে আমি কি বলেছি এটা কি তোমার মনে নেই? প্রথমবার ওই জিন এসেছিল যখন তোমার পেটে 7 দিন হয়েছে বাচ্চার বয়স, এরপর এসেছিল 7 মাসে প্রেগনেন্সির সময়। আর ওই জিন আবারও আসবে যখন তোমার মেয়ের 7 বছর হবে এবং ওই সময় তোমার মেয়েকে সে নিয়ে চলে যাবে। তো এটা শুনে দুজনেই ভয় পেয়ে যায়। আর এখান থেকে সিন যায় 7 বছর পরে। তো আমরা জানতে পারি রিনার মেয়ের নাম রেখেছে হচ্ছে ডুই। তবে ডুই কিন্তু সাধারণ বাচ্চাদের মতো ছিল না, সে অনেকটা অদ্ভুত ছিল এবং তার একটা কাঁধ একটু উঁচু ছিল, মানে অনেকটা প্রসেনজিৎ নায়কের মতো, এবং তার শরীরে একটা দাগও ছিল। শুধুমাত্র তাই নয়, সে কথাও বলতে পারতো না এবং ডুই মাঝে মাঝে খুব অদ্ভুত কাজ করতো এবং ভয়ঙ্কর কাজ করতো। আর তোমরা তো জানোই যে ওর ভেতরে জিনের রক্ত রয়েছে। তো যেহেতু ওর ভেতরে জিনের রক্ত রয়েছে, এজন্য এই অবস্থা। আর এই সবকিছু কিন্তু ঘটেছিল ওই কালো জাদুর জন্য, অর্থাৎ ওই জিনের কারণে। তো যাই হোক, একদিন ডুইকে কোথাও দেখা
যায় না, সবাই তো পাগল হয়ে খুঁজতে শুরু করে, রিনাও পাগল হয়ে খুঁজতে বাইরে যায় এবং বাইরে গিয়ে দেখে যে দুই একটা ছুরি নিয়ে গর্ত ঘুরছিল। তো এরকম নাবুস মেয়ের কাছে ছুরি, তো করে কি ছুরি চায়, কিন্তু উল্টো সে করে কি রিনার হাতটাই কেটে সেখান থেকে পালিয়ে যায়। তো কিছুক্ষণ পরে রিনা বাড়িতে আসে এবং ডুইকে তার ঘরে চেক করতে যায়। তো সেখানে গিয়ে সে ডুইকে দেখে যে একটা প্রাণী ধরে এনে, মানে একটা ইঁদুর ধরে এনে কাঁচা খাচ্ছিল। তো এটা দেখে রিনা তো ভয় পেয়ে যায়, মানে তার বাচ্চা একদম মানুষের মতো হয়নি, অদ্ভুত সব আচরণ। তো স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর ভেতরে যে জিনের ব্লাড রয়েছে এটার কারণে এটা এরকম হয়েছে। তো এরপর রাতের বেলা সে প্রামের সামনে কাঁদছিল এবং সে চাইতো তার মেয়েটাও বাকি বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে উঠুক, কিন্তু সে স্বাভাবিক হচ্ছিলই না এবং প্রতিদিন ওর এরকম আচরণ দেখে সে ভয়ে কাঁপতো। আর পরশুদিন ওর 7ম জন্মদিন ছিল, মানে ওই বুড়ো লোকটা পরশুদিন এসে ওকে নিয়ে যাবে। তো এই কথা শুনে ওর আরো বেশি টেনশনে পড়ে যায়, খুব স্ট্রেসে ছিল ওরা। বাট প্রাম তখন বোঝায় যে আমি বালি থেকে আরো শক্তিশালী একজন কবিরাজ নিয়ে আসছি যে তোমার মেয়ের কিছুই হতে দেবে না। তো পরের দিন নার্ত নামে সেই কবিরাজ আসে আর সে তার সাথে ইয়াই নামের একজন লোককে আনে, যিনি একজন শক্তিশালী শ্যামান বা কবিরাজ ছিলেন, আর সে তার ছেলে আরিয়াকেও সাথে নিয়ে এসেছিল। তো এখানে মিস্টার ইয়াই এবং বাকি সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল, কারণ রাত 12টা বাজলেই ওই জিন চলে আসবে। তো এরপর দৃশ্য দেখা যায় যে 12টা বাজতে চলেছে। তো এইখানে সব কবিরাজ এবং পিতামাতা ডুইকে ঘিরে প্রার্থনা করতে শুরু করে এবং যখন 12টা বাজে তখনই লাইট বন্ধ হয়ে যায় এবং বাইরে থেকে ওই বুড়ো জিনের আওয়াজ শোনা যায়। তো সবাই তখন ডুইকে ঘিরে দাঁড়িয়েছিল। তো ওই বুড়ো লোকটা তখন করে কি নার্তকে আগে ধরে, মানে ওই জিনটা প্রথমে নার্তকে ধরে, মানে ওই আগের কবিরাজকে, এবং ওর মুখে হাত ঢুকিয়ে ওর বেতনের মাল পাতে সব বের করে দেয়। আর এ কারণে ওই কবিরাজ সেখানেই শেষ। কিন্তু বাকি যে কবিরাজটা ছিল, বড় কবিরাজ, সে করে কি ওই জিনটাকে কাবু করার চেষ্টা করছিল এবং এখানে ওই বড় কবিরাজ মিস্টার ইয়াই ওই জিনের উপর হোলি পানি ঢালতে শুরু করে এবং সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু ওই জিন তখন ভয়ঙ্কর স্বরূপ নেয়, মনে করে ইয়াইকে মারতে যায়, কিন্তু তারপর সে কোনো রকমে ওই জিনটাকে ওখান থেকে ভাগিয়ে দিতে সক্ষম হয় এবং হুট করে সব নর্মাল হয়ে যায়। আর তারপর ওই কবিরাজ মিস্টার ইয়াই প্রাম এবং রিনাকে বলে আপাতত তো সব নর্মাল হয়েছে, কিন্তু দ্রুত তোমাদের এগুলো শেষ করতে হবে, আমি খুব বেশি সময় এটাকে থামাতে পারবো না। জিন তো এখান থেকে গিয়েছে, কিন্তু ও খুব রেগে গিয়েছে কারণ ও ওর কাজ করতে পারেনি এবং বোঝাই যাচ্ছে যে এমন একটা কালো জাদু করা হয়েছে যার ফলে তোমাদের কোনো সন্তান তারা হতেই দেবে না, যে তোমাদের সাথে শত্রুতা করতে চায় তোমাদের সন্তানকে সে বাঁচতে দেবে না, সে বলিদান দিয়েছে তোমাদের সন্তানকে। আর জিন যেহেতু এটা করতে পারেনি সে খুব রেগে রয়েছে এবং সে আরো শক্তিশালী হয়ে আরো বিপজ্জনক হয়ে উঠবে। তো এরপর গ্রামে পুলিশ এসে পৌঁছায়, যেখানে মিস্টার ইয়াই, মানে ওই তোমার কি বলে ওই কবিরাজ এবং প্রাম সকল স্টেটমেন্ট দেয় যে এই ঘটনা ঘটেছে। তো এখন চলে যাওয়ার পরে মিস্টার ইয়াই করে কি তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ, এটা কিন্তু ঠিক নয়, আমি তোমাদের জন্য জানবাজি রাখছি, তোমরা কিছু লুকাচ্ছ। তো তখন প্রথমবারের মতো আমাদের নায়ক সাহেব প্রাম খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সে সত্যটা বলতে শুরু করে, মানে প্রাম স্বীকার করে যে আমার কিছু ভুল আছে যেটা আমি বলিনি। তো এইখানে হয়েছে কি প্রামের একটা এক্স গার্লফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে মাওয়া, তো সে হয়তো ওকে অভিশাপ করতে পারে। তো এইটা শুনে রিনা অবাক হয়ে যায় যে সে কখনোই প্রামের এক্স গার্লফ্রেন্ড সম্পর্কে শুনেনি, আর 7-8 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার শুনলো। তো তখন প্রাম তাকে সবকিছু খুলে বলে দেয়। তো গাইস এখানেই জানা যায় যে গল্পের আসল টুইস্ট বা কাহিনী। তো গল্পটা ফিরে যায় অতীতে, আজ থেকে 8-9 বছর পূর্বে, এবং আমাদের প্রাম যে অফিসে কাজ করতো সেখানে আরেকজন মেয়ে ছিল যার নাম হচ্ছে মাওয়া, এবং তার সাথে প্রেম এবং রাশিয়া ইউক্রেন খেলার সম্পর্ক ছিল, মানে শারীরিক সম্পর্ক ছিল। কিন্তু প্রামের বিয়ের কথা চলছিল রিনার সাথে ওই সময়। তবে প্রাম রিনার সাথে বিয়ে করছিল না, কারণ রিনা চাকরি করতো আর এ কারণে সে সবসময় টাউন থেকে বাইরে থাকতো। আর সে যদি প্রামকে বিয়ে করে তাহলে তো ওদের বনিবনা হবে না। আর তাছাড়া মাওয়ার আবার ক্যারেক্টারের সমস্যা রয়েছে, মানে কিছু মেয়ে থাকে না দেখতে সুন্দর কিন্তু প্রেমিকা হিসেবে ঠিক আছে, টাইম পাসের জন্য ঠিক আছে, কিন্তু বিয়ে করা যায় না। তো এই কারণে হলো মাওয়াকেও বিয়ে করতে চাচ্ছিল না। তো যখন রিনা প্রামের জন্য চাকরি ছাড়ে এবং বিয়ের জন্য রাজি হয় এবং জানতে পারে মাওয়া যে ওরা ফিয়ন্সি হয়ে গিয়েছে, আংটি বদল করেছে, তখন মাওয়া তো রেগে যায়। কিন্তু প্রামের কাছে আর কোনো অপশন ছিল না, কারণ মাওয়া বিয়ে করার মতো মেয়ে নয়। তো শুরুতে মনে হচ্ছিল রিনা হয়তো ভুল করেছিল, সে প্রামকে ইউডি সম্পর্কে কিছু জানায়নি, কিন্তু প্রাম তো ওর চেয়ে বড় ঠকবাজ, ও আবার রিনাকেও কিছু জানায়নি মাওয়া সম্পর্কে। তো যাই হোক মাওয়ার এই বিষয়টা অনেক বেশি কষ্ট লাগে, আর এই জন্য সে প্রামকে যাওয়ার আগে বলেছিল তুই তোর পরিবার নিয়ে কখনো সুখে থাকতে পারবি না। তো এটা শুনে প্রাম তাকে ইগনোর করেছিল যে কি করবে। তো এখন সেই কথাগুলো সত্য হচ্ছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে হয়েছে কি মাওয়া হলো তো সুন্দরী ছিল, কিন্তু ক্যারেক্টার বা ওর ফ্যামিলি তো ভালো ছিল না, এজ এ রেজাল্ট ওকে বিয়ে করেনি প্রাম। তো এরপর মাওয়া করে কি কালো জাদু করে এবং সেই কালো জাদুটা এখানে চাপিয়ে দিয়েছে। আর প্রাম এই কথা ওই আগের কবিরাজকেও বলেছিল যে গত 7 বছর ধরে মাওয়াকে খুঁজেছে কিন্তু কোথাও খুঁজে পায়নি, মানে ওই আগের কবিরাজ আগে থেকেই জানতো যে এটা মাওয়া করেছে। তো এটা শুনে রিনা আরো রেগে যায় এবং কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়, তুমি যদি জানো তাহলে আমাকে এবার আমার আগের বয়ফ্রেন্ড সম্পর্কে কেন জিজ্ঞাসা করলে। আর তখন মিস্টার ইউআই মানে নতুন কবিরাজ তাকে বলে তুমি তোমার বউকে সামলাও, এখন এই খেলাপাতি করার সময় নয়, বুঝো নাই, তোমাদের রিচুয়াল একসাথে করতে হবে, একসাথে থাকতে হবে দুজনের। তো এরপর প্রাম করে কি তার বউকে বোঝানোর চেষ্টা করে, তার কাছে ক্ষমা চায়, বলে সব ঠিক করে দেবে এবং ওই মাওয়াকে বের করে শাওয়া ছিঁড়ে ফেলবে, সরি। তো যাই হোক এটা শুনে রিনা তাকে ক্ষমা করে দেয়, মানে খুশি হয়েছে। আর তারপর মিস্টার ইয়াই মানে ওই কবিরাজ প্রামের রক্ত নিয়ে একটা রিচুয়াল করে, যার কারণে সে মাওয়ার লোকেশন পেয়ে যায়, মানে চিন্তা করে এই কবিরাজের ক্ষমতা কত। এবং আমার কাছে মনে হয় এই কবিরাজকে আরো আগেই ডেকে আনা উচিত ছিল, অথবা হতে পারে যে আগের যে কবিরাজ তারই হয়তো অনেক বেশি সময় লেগেছে এই পরের বড় কবিরাজকে খুঁজতে, কারণ
এরকম বড় ধরনের কবিরাজরা তো লোক সমাজের সামনে আসে না। তো যাই হোক তারা রিনাকে আরিওর হাতে দিয়ে দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ে, মানে কবিরাজের ছেলের কাছে। আর কিছুক্ষণ পর তারা মাওয়ার বাড়ির সামনে এসে পৌঁছায়, আর ওখানেই তারা ওই কবিরাজের মাধ্যমে খুঁজে বের করে যে কোন জায়গায় কালো জাদুটা করে রাখা হয়েছে। বাট ওরা যখন সেটা বের করতে শুরু করে তখনই মাওয়া পেছন থেকে এসে উল্টো ওদেরই সাওয়া বেহুশ করে দেয়। আর এরপর যখন প্রামের চোখ খোলে তখন সে নিজেকে বাধা অবস্থায় পায় এবং মিস্টার ইয়কেও আমরা বেহুশ অবস্থায় দেখতে পাই। আর ঠিক তখনই মাওয়া আসে এবং ওদেরকে টর্চার করতে শুরু করে। কিন্তু এসবের মধ্যে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে ওই কার্সটাকে ধ্বংস করা, আর মাওয়ার দায়িত্ব হচ্ছে কার্সটাকে বাঁচিয়ে রাখা। তো ওই কার্সটা একমাত্র একজনই ভাঙতে পারবে, সেটা হচ্ছে মিস্টার ওয়াই, মানে ওই কবিরাজ। তো সে করে ওকে চাকু দিয়ে আঘাত করতে শুরু করে, কিন্তু প্রাম ওকে ধাক্কা দেয়, যার ফলে মাওয়া কাচের উপর পড়ে যায় এবং উল্টো ও বেহুশ হয়ে যায়। আর এরপর সে করে দ্রুত ছুরি নিয়ে মিস্টার ইয়াইকে মুক্ত করে। তো মিস্টার ইয়ার অবস্থা আশঙ্কাজনক ছিল, কারণ তার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, সে তার জীবনের শেষ পর্যায়ে ছিল। তো সে দ্রুত প্রামকে ওই অবজেক্টটা নিয়ে আসতে বলে, মানে যেটার মধ্যে কালো জাদু করা হয়েছে। তো কিছুক্ষণ পরে সেই অবজেক্টটা পেয়ে যায় এবং সরাসরি মিস্টার ওয়াইয়ের কাছে আসে, কিন্তু সমস্যা হলো মিস্টার ওয়াই ততক্ষণে মারা গিয়েছে। আর তখন প্রাম করে কি মিস্টার ওয়াইয়ের ছেলে আরিওকে কল করে এবং সবকিছু জানায়। তো আরিও তার বাবার মৃত্যুতে খুবই কষ্ট পায়, তবে এখন কষ্ট পাওয়ার সময় ছিল না। সে দ্রুত প্রামকে ওই অবজেক্টটা তার কাছে নিয়ে আসতে বলে, কারণ ওই কার্সটা দূর করার জন্য তাকে রিচুয়াল করতে হবে। তো প্রাম দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু বাড়িতে সেই বৃদ্ধ মানে ওই জিনটাও চলে আসে। তো প্রথমেই সে করে কি আরিওর কাছে যায় এবং ওর একবারে মনে করো মাথা থেকে বডি আলাদা করে দেয়। মানে এত দ্রুত ঘটনাটা ঘটে যে কেউ বুঝতে পারেনি, মানে জিনটা টু মাচ পাওয়ারফুল। আর এই দিকে রিনা শুধু তার মেয়েকে নিয়ে চিন্তা করছিল, আর সে তার মেয়েকে খুঁজতে রুমে যায় এবং সে গিয়ে দেখে তার মাকে ওই জিনটা গলা চেপে বাতাসে ঝুলিয়ে রেখেছে। তো সে তাকে নামাতেই ঠিক হয়ে যায়, কিন্তু তার মেয়ে ডুই সেখানে ছিল না। ডুইকে খুঁজতে শুরু করে, আর এই দিকে দেখা যায় ওই জিন ডুইকে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল। তো রিনা তাকে থামাতে শুরু করে আর ডুইয়ের হাত ধরে ফেলে, মানে এখানে মায়ের মমতা উপরে ছিল আর কি। তো ওই বুড়ো জিনটা তখন বলে এই মেয়েকে আমি সঙ্গে নিয়ে যাব, কারণ ও আমার মেয়ে, ওর ভেতরে আমার রক্ত রয়েছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই যে ওই কাহিনী। তো এটা শুনে রিনা বলে যদি কাউকে নিয়ে যেতেই হয় তাহলে আমাকে নিয়ে যাও, আমার মেয়েকে ছেড়ে দাও। তো বুড়ো রাজি হয়ে যায় যে ঠিক আছে, মেয়ে না পাইলাম বউ পাইলাম। তো সে করে কি মেয়েটার হাত ছেড়ে দেয় এবং রিনা যাওয়ার আগে ডুয়ের সঙ্গে শেষবারের মতো দেখা করতে যায়। আর তারপর সেই বুড়ো জিনটা রিনাকে নিয়ে হারিয়ে যায়, মানে ওই জিন রিনাকে তার জগতে নিয়ে গিয়েছে। তবে এখানে রিনার জাস্ট আত্মাতে গিয়েছে, রিনার দেহ তো এখানেই মরে গিয়েছে। আর ঠিক সেই সময় প্রাম সেখানে আসে, কিন্তু প্রাম রিনাকে কোথাও খুঁজে পায় না। আর তখন রিনার মা শুধু রিনার লাশ দেখতে পায় এবং প্রাম যখন নিজের বউকে এরকম লাশ দেখে সে কাঁদতে শুরু করে এবং এই সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করে। এবং কোথাও না কোথাও এটা সত্যই, প্রথমত আগেও বিশ্বাস করেনি, দ্বিতীয়ত ও তো ওই মারের ব্যাপারটা আগে সামনে আনেনি। তো যাই হোক প্রাম এবার সিদ্ধান্ত নেয় সেই অভিশাপ শেষ করবে, কারণ সে তার বউকে কথা দিয়েছিল। তো সে করে কি ডুইকে তার শাশুড়ির কাছে দিয়ে যায় এবং বলে ওকে আপনাকেই লালন পালন করতে হবে, মানে বুঝতেই পারছে ও হয়তো স্যাক্রিফাইস করতে যাচ্ছে নিজেকে। তো এরপরও যাই হচ্ছে মাওয়ার বাড়িতে, কারণ ও মাওয়ার সাওয়া ফিরতে চায়। এবং এরপর যখন প্রাম মাওয়ার কাছে যায়, মাওয়া তো আগে থেকে অপেক্ষা করছিল যে আসবো, খেলা হবে। কিন্তু এখানে প্রাম মাওয়ারকে অনুরোধ করে তুমি এই জাদুটা বন্ধ করো, যাতে আমার মেয়েটা ভালো হয়ে যায় এবং আমার বউ আবার দুনিয়াতে ফেরত আসতে পারে, কারণ ওই জিন ছেড়ে দিলে এখনো তো ওর বোর দেহ তো এখানেই রয়েছে, ফেরত আসতে পারে, জীবিত হতে পারে। কিন্তু মাওয়াকে সোজা সাপটা না বলে দেয়। আর এরপর মাওয়া করিকের উপর লাঠি নিয়ে হামলা, আর তারপর তাদের দুজনের মধ্যে একটা ব্রুটাল ফাইট হয়। মানে যে মারামারি আগে করতে তারা বেডে, এখন তারা মারামারি করছে একেবারে জান নেওয়ার জন্য। তো মাওয়া করে কি প্রামের মুখে আগুন লাগিয়ে দেয় এবং লড়াইয়ের মাঝে প্রাম করে কি মাওয়ার দুই হাঁটি কেটে দেয়। কিন্তু তখনও মাওয়ার মধ্যে এত রাগ ছিল যে সে বলতে শুরু করে তোর পরিবার কখনো ঠিক হবে না, কখনো খুশি থাকবে না, তোর স্ত্রী তো নরকে গিয়েছেই আর তোর সন্তান সারা জীবন কষ্ট করবে। তো এটা শুনে প্রাম এতটা রেগে যায় যে ও মাওয়ার বডি থেকে মাথায় আলাদা করে দেয় এবং মাওয়া মরে যাওয়ার সাথে সাথেই ওই কালো জাদু শেষ হয়ে যায় এবং ডুইও পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর তারপর ওর কাঁধ আর পায়ের যে দাগ ছিল স্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ ওর জিনের কাজ শেষ হয়ে গিয়েছে, জিনের রক্তর ভেতর থেকে চলে গিয়েছে এবং কথা বলা শুরু করে। তো ওর কাছে যখন নানি আসে, কিন্তু ডুই নানিকে চিনতে পারে না, কারণ এতদিন তো ওর কনসিয়াস মাইন্ডে ছিলই না, ও একটা অন্য ধরনের মানুষ ছিল, অস্বাভাবিক, যাকে জিন চালাতো। তো যাই হোক ডুয়ের নানি যখন দেখে ডুই সুস্থ হয়ে গিয়েছে সে খুব খুশি হয়। আর ওই দিকে আমরা দেখতে পাই প্রাম রিনার কথা ভাবছিল এবং সে বুঝতে পারে সে রিনাকে ছাড়া বাঁচতে পারবে না। তো এই কারণে সে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয়, মানে সে বুঝতে পারে যে জিনটা রিনাকে নিয়ে গিয়েছে, সবকিছু হয়েছে শুধুমাত্র তার ভুলের জন্য। আর এই কারণে সে নিজেকে আত্মাহুতি দেয়, মানে শেষ করে ফেলে। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অনেক বছর পরের কাহিনী। ডুই বড় হয়ে গিয়েছে, গ্রাজুয়েশন শেষ করে ফেলেছে এবং ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তার নানি তাকে বড় করেছে। আর সে ওই স্পিচে বলে যে তার বাবা মা ছাড়া সে বড় হয়েছে এবং বাবা মার কোনো স্মৃতি তার কাছে নেই। তবে তারপরে সে বিশ্বাস করে যে তার বাবা মা যেখানেই থাকুক তাকে দেখে তারা খুশি হবে। আর এই স্পিচ শুনে ডুয়ের নানি অনেক খুশি হয়, কারণ ডুয়ের নানিও এই কথা তার মেয়েকে বলেছিল যে তোর বাবা অনেক খুশি হচ্ছে। তো যাই হোক আমরা জানি যে ডুয়ের বাবা মা ওর জন্য কত বড় ত্যাগ করেছে। আর এর সাথে সাথেই গাতিং ইরাং মানে এই ভয়ঙ্কর মুভিটার গল্প শেষ হয়ে যায়। তো যাই হোক এটাই ছিল এই সিনেমার গল্প, মানে সত্যি দারুণ একটা সিনেমা ছিল। নর্মালি সিনেমাগুলো কিন্তু এত শক্ত একটা স্টোরি দাঁড় করাতে পারে না, কিন্তু এখানে কিন্তু গোজাবিল ছিল অনেক শক্ত একটা স্টোরি দাঁড় করিয়েছিল। তো যাই হোক এখন আমরা সেই জিনটা সম্পর্কে কথা বলবো। তো ওই যে জিনটার সম্পর্কে কথা বললাম, ইন্দোনেশিয়া ওই জিনদেরকে বলা হয় সেন্টেদ এবং এটা
এটা খুব ডেঞ্জারাস একটা জিন, যেটা শুধুমাত্র ব্ল্যাক ব্লাড কার্স দিয়েই করা যায় এবং ওটা চালান দিয়ে অন্য মানুষের উপর পাঠানো হয় এবং এটা করাই হয় জেলাসি বা প্রতিশোধের জন্য এবং বেশিরভাগ সময় করা হয় যে ওই ফ্যামিলির কোনো বাচ্চা বা বংশধর থাকবে না এটার জন্য। তো এখানে মূল টার্গেটই ছিল রিনার বাচ্চা। যেমন রিনার প্রথম বাচ্চাটা গায়েব হয়ে যায়, জিন খেয়ে ফেলেছিল। দ্বিতীয় বাচ্চাটা ছিল 2 টার্গেট, কিন্তু রিনা এখানে নিজেকে স্যাক্রিফাইস করে তার মেয়েকে বাঁচিয়ে নিয়েছিল। তবে এখানে আরেকটা বিষয় রয়েছে, প্রামের অনেক বড় হাত রয়েছে, কারণ সে যদি ওই মাওয়ার গিয়ে শাওয়া না ছিঁড়তো, মানে ওকে শেষ না করতো, তাহলে কিন্তু ওই কালো জাদু শেষ হতো না। ওর মেয়ের আবার যখন 17 বছর হতো, মানে ওই 7 নামের জিনিসটা আসলেই, কিংবা ওর মেয়ে যখন প্রেগনেন্ট হতো, তখন ওই জিনটা আবার আসতো, কারণ ওই কালো জাদু তো ধ্বংস করা হয়নি। তো ওই মাওয়ার শাওয়ার ছেড়ার সাথে সাথে ওই কালো জাদুটা শেষ হয়ে যায় এবং এই কাজটা মিটে যায়, যার ফলে দুই পুরোপুরি ভালো হয় এবং সে একটা সুখী জীবন কাটাচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে সিনেমাটি সেটা কমেন্ট অবশ্যই জানাবে। এবং আমি যেটা বললাম, তোমরা এরকম হরর সিনেমার সাজেশনগুলো আমাকে দাও। মানে IMDb রেট ভালো হলে যে সিনেমা ভালো হবে তা নয়, এরকম ইন্দোনেশিয়ান, কোরিয়ান, থাই যে ধরনের হরর সিনেমাগুলো আছে সেগুলো আমাকে দাও। যেহেতু আমরা অ্যানিমেতে অন্য ধরনের কন্টেন্ট দেখতাম, তো হরর সিনেমা চালালে হয়তো এই অ্যানিমের যে লিগেসি সেটা হয়তো থাকবে। তবে হ্যাঁ, অ্যানিমের লিগেসি রক্ষা করার জন্য আমি অ্যানিমে তো আনবই, সেটা আজার কাল। এবং অনলি জাপানিজ নামে যে চ্যানেলটা রয়েছে সেটা যদি লসেও চালানো হয়, তারপরেও আমরা চেষ্টা করবো ওটা আমরা আবার পুরোপুরি চালানোর জন্য। আমি না পারলে ওটা ভাত চালাবে, কিন্তু নতুন অ্যানিমে সিরিজগুলো আনবো, মানে আন্ডার রেটেড অ্যানিমেগুলো। তো আমি বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে কিছু অ্যাডভার্টাইজিং রয়েছে, আমাদের কিছু প্রোডাক্ট রয়েছে, একটু দেখাবো। আমি একটু দেখাই, কষ্ট করে একটু দেখো, কোনোটা যদি পছন্দ হয় অর্ডার করো। পেছনে ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টটা দেখতে পাচ্ছ আমি পরে রয়েছি, তোমরা যদি এই টি শার্টটা নিতে চাও, অসাধারণ একটা টি শার্ট লুফি ডি মানকির, এটার দাম পড়বে মাত্র 450 টাকা। মাত্র 80 পিস রয়েছে, যেগুলো আমরা স্টক আউট করতে যাচ্ছি, এ কারণে এত অল্প দামে দিচ্ছি। তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো। তবে অর্ডারের আগে অবশ্যই তোমার এক্স্যাক্ট সাইজটা তুমি জেনে নেবে এবং তারপর যখন ডেলিভারি ম্যান যাবে, ডেলিভারি ম্যান যাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে প্রোডাক্ট হাতে নিয়ে পুরো চেক দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা, কারণ অনেক সময় ভুলে অন্য প্রোডাক্টও চলে যায় বা সাইজের তারতম্য হতে পারে, আবার কোনো সমস্যা হতেই পারে। তো ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট চেক করে তারপর তোমার প্রোডাক্টটা নেবে, কারণ ওই প্রোডাক্ট তো আর আমি দেই না, বুঝতে পারছো, ভুল হতেই পারে। তো যাই হোক, আমি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে বলতে কিন্তু বেশ কিছু আরও ড্রেস এবং দাম দেখিয়েছি, তোমরা চাইলে যে কোনোটা অর্ডার করতে পারো। আমি বিদায় নিচ্ছি। তবে তারপরেও এটা অনেক সুলভ মূল্যে পাচ্ছ, অন্যান্য যারা তারা এর চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছে। তো এটারও বেশ কয়েকটা কালেকশন রয়েছে, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওর মধ্যে যে প্রোডাক্টটা তোমার ভালো লাগে, জাস্ট ওটার উপর স্ক্রিনশট নিয়ে যে নাম্বারটা দেখতে পাচ্ছ যে ফর অর্ডার অনেক, মানে আমাদের সেলস ম্যানেজার, তার সঙ্গে যোগাযোগ করবে আর তারপরে তুমি অর্ডারটা পেয়ে যাবে। আর আজকে আমাদের হাতে এসেছে এরকম নতুন কিছু অ্যাসিড ওয়াশের ব্ল্যাক কালারের অ্যানিমে টি শার্টগুলো, যেগুলো ড্রপ শোল্ডার টি শার্ট, এবং আমি বিশ্বাস করি এগুলো তোমাদের পছন্দ হয়। ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খুবই চমৎকার ডিজাইন এবং প্রিমিয়াম লুকিং টি শার্ট। এগুলো পরলে যে কারো সৌন্দর্য অনেক বেড়ে যাবে। এগুলোর দাম পড়বে মাত্র 600 টাকা, তুমি যেটা নাও না কেন। তবে এই লুফিডির অসাধারণ ড্রপ শোল্ডার টি শার্টটি তোমরা পাচ্ছ মাত্র 550 টাকা, এটা ডিসকাউন্ট এখনো রয়েছে। আর এছাড়াও পেছনে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছ নারুতোর ঘোষ্টব উচিয়া, এটাও 600 টাকা পড়বে। আর আরেকটা সাদা কালারের যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুফিডি মানকির, এটাও সেম 600 টাকা পড়বে। তবে এই দুটো প্রোডাক্টই হাতে নিয়ে তোমার অবশ্যই মানে ফেব্রিক্সের প্রশংসা করতেই হবে এবং মানে এই প্রোডাক্টের কোয়ালিটির প্রশংসা তোমাকে অবশ্যই করতে হবে। এছাড়াও এই পেছনে যে ড্রপ শোল্ডারটা দেখতে পাচ্ছ অ্যাসিড ওয়াশের, এটা কিন্তু ইন্ডিয়াতে বর্তমানে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। এটাও কিন্তু দেখতে খুবই ডিসেন্ট এবং স্টাইলিশ। আর যারা ড্রাগন বল লাভার রয়েছে তাদের জন্য তো একটা সেই লেভেলের কালেকশন এসেছে। তবে তোমাদের জন্য এটার মধ্যে একটা ডিসকাউন্ট রেখেছি আমার পার্সোনাল পক্ষ থেকে, সেটা হচ্ছে আমরা এটার মধ্যে 50 টাকা দাম কম নিচ্ছি, মাত্র 550 টাকায় তুমি এটা পেয়ে যাচ্ছ। আর এছাড়াও শর্টকাটে দেখায়, যেমন এই যে তোমার রয়েছে পোর্শে, এটার আরেকটা জিটিআর ভার্সন রয়েছে, এছাড়াও রয়েছে এমিরেটস ফ্লাই বেটার, এই ধরনের ভার্সন, এটাও জোস লেভেলের দেখতে। আর এছাড়াও আমার বিশ্বাস আমরা যে কয়েকটা কালেকশন দেখালাম এবং রানিং ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে কোনোটা না কোনোটা তোমার অবশ্যই মনে ধরেছে। তো যেটাই পছন্দ হোক না কেন তুমি নির্দ্বিধায় অর্ডার করতে পারো, কারণ আমাদের সাথে তোমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। আর এখানে একটা বিষয় নিশ্চিত থাকো, কোয়ালিটি নিয়ে তোমাকে কোনো হেজিটেশনে পড়তে হবে না। তবে তুমি একটা জিনিস যেটা কেয়ারফুল থাকবে, তুমি তোমার এক্স্যাক্ট সাইজ দিয়ে কিন্তু অর্ডার করো, কারণ এই ভুলটা অনেকেই করে যে সাইজটা বলতে দেয়। তো এটা অবশ্যই খেয়াল রাখবে, সাইজ ম্যাটার্স। এবং যখন ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে তারপর ড্রেস পরে তুমি চেক দিয়ে যদি ঠিক থাকে তাহলে ওইটা রিসিভ করবে, না হলে ওই ডেলিভারি ম্যানের কাছে তুমি ওটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে লো কাট ব্যাগি প্যান্টটা দেখতে পাচ্ছ, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 650 টাকা, বাট সিজনে এটা বিক্রি হয়েছে 750 থেকে 850 টাকা, কিন্তু স্টক খালি করার জন্য ঈদ উপলক্ষে এটাকে আমরা ছাড়ছি মাত্র 650 টাকা। আর এই প্যান্টটা পরলে কিন্তু খুবই একটা ডিসেন্ট লুক দেয়। এছাড়াও পেছনে আমি আরো বেশ কয়েকটা লো কাট ব্যাগি দেখাচ্ছি, যেগুলোর অ্যাভারেজ প্রাইস পড়বে 650 টাকা করে, এবং তুমি তোমার ডেইলি ইউজের জন্য এর যে কোনোটা অর্ডার করতে পারো। এই প্যান্টগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো দেখতে যেমন ডিসেন্ট লাগছে, তুমি যখন হাতে নেবে কাপড়টা তখন তুমি বুঝতে পারবে যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ইউজ করা হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে প্যান্টগুলো পরে খুবই কমফোর্টেবল। তো একবার হলো তোমাদের এই প্যান্টগুলো ট্রাই করার জন্য আমি সুপারিশ করতে পারি বা রেকমেন্ড করতে পারি।